হুম, একটু কল্পনা করার চেষ্টা করুন। ধরুন আপনি হঠাৎ করে একটা বিশাল লাইব্রেরিতে ঢুকে পড়লেন হুম। আর দেখলেন টেবিলের উপর উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের একটা সম্পূর্ণ নিখুঁত পাণ্ডুলিপি রাখা আছে। হুম। কিন্তু আপনাকে বলা হলো উম, কোনো মানুষ এই নাটকটা লেখেনি। মানে নিজে নিজেই তৈরি হয়ে গেছে। ঠিক তাই। আপনাকে বলা হলো যে একটা বিড়াল কয়েক মিলিয়ন বছর ধরে উদ্দেশ্যহীনভাবে একটা টাইপরাইটারের কিবোর্ডের উপর দিয়ে হাঁটাহাঁটি করেছে আর সম্পূর্ণ দৈবক্রমে এই নিখুঁত নাটকটা টাইপ হয়ে গেছে। হা, হা। শুনলে তো মনে হবে এটা একটা পাগলের প্রলাপ, তাই না? একদম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মানে গত কয়েক দশক ধরে মহাবিশ্বের সবচেয়ে জটিল যে কোড অর্থাৎ আমাদের ডিএনএ তার উৎপত্তির ব্যাখ্যা হিসাবে বিজ্ঞান ঠিক এমন ধারণাই দিয়ে আসছে। এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। হ্যাঁ, আর আমাদের আজকের এই ডিপ ডাইভে আমরা এমন কিছু বৈজ্ঞানিক নথি এবং ট্রান্সক্রিপ্ট নিয়ে কথা বলবো যা আমাদের হাই স্কুলে শেখা প্রচলিত বিজ্ঞানকে বড়সড় একটা ধাক্কা দেবে। ঠিক। আমাদের মূল লক্ষ্য হলো এটা যাচাই করে দেখা যে ডারউইনের বিবর্তনবাদের যে ধীরগতির পরিবর্তনের মডেল আমরা যুগের পর যুগ ধরে সত্য বলে জেনে এসেছি, বর্তমান আধুনিক প্রমাণের নিরিখে সেটা আসলে কতটা মজবুত নাকি সেটা বেশ ভঙ্গুর। আর এই বিশ্লেষণটা করা এখন খুব জরুরি। একদম। তবে শুরুতেই একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়া ভালো, আমরা এখানে বসে কোনো ধর্মীয় বা রাজনৈতিক এজেন্ডা বা কোনো নির্দিষ্ট পক্ষ নিচ্ছি না। হ্যাঁ, এটা স্পষ্ট হওয়া দরকার। আমাদের হাতে থাকা সোর্স ম্যাটেরিয়ালে যে ডেটাগুলো আছে আমরা শুধু সেগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। ডেটা আমাদের যেদিকে নিয়ে যাবে আমরা সেদিকেই যাব। আর বিজ্ঞানের আসল কাজই তো ডেটাকে অনুসরণ করা। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি হল বিজ্ঞান তো কোনো পাথরে খোদাই করা ধর্মগ্রন্থ নয় যে এটা কখনো বদলাবে না। হুম, ঠিক। বিজ্ঞানের ইতিহাস ঘাঁটলেই দেখা যায় যখনই পুরনো তত্ত্ব নতুন কোনো আবিষ্কারকে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে তখনই একটা বড়সড় প্যারাডাইম শিফট বা আমূল পরিবর্তন হয়েছে। যেমন ধরুন, নিউটন থেকে আইনস্টাইনে উত্তরণ। একদম তাই। নিউটনের মহাকর্ষ তত্ত্ব একসময় চূড়ান্ত সত্য বলে মনে করা হতো। কিন্তু আইনস্টাইনের রিলেটিভিটি আসার পর আমাদের পুরো ধারণাই বদলে গেল। এই আলোচনায় আমরা যে সোর্সগুলো নিয়ে কথা বলছি সেগুলো ইঙ্গিত দিচ্ছে যে আমরা সম্ভবত সেরকমই একটা বিশাল পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বলি। বিজ্ঞান যদি প্রতিনিয়ত পরিবর্তিত হয় তবে বিবর্তনবাদের মূল ভিত্তিগুলো নিয়ে আধুনিক বিজ্ঞানীরা আসলে কি ভাবছেন? ডারউইনবাদের মূল সংকটটা আসলে কোথায় শুরু হচ্ছে? সমস্যাটা শুধু ল্যাবরেটরি ডেটায় নয়, মানে সমস্যাটা লুকিয়ে আছে বিজ্ঞানীদের চিন্তাধারার গোড়াতে। গোড়াতে বলতে? আমাদের হাতে থাকা নথিগুলোর দিকে তাকালে হার্ভার্ড ইউনিভার্সিটির বিখ্যাত বিবর্তনবাদী জীববিজ্ঞানের রিচার্ড লিওনন্টিনের একটা স্বীকারোক্তি পাওয়া যায়, যেটা পড়লে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় হয়। হ্যাঁ, আমিও ওই অংশটা পড়ছিলাম। তিনি বলছেন, প্রকৃতিকে ব্যাখ্যা করার সময় বিজ্ঞানীরা আগে থেকেই ঠিক করে রাখেন যে সবকিছুর পেছনে একটা বস্তুগত কারণ বা মেটেরিয়াল কজ থাকতে হবে। ঠিক। লিওনটিনের ওই লেখাটা বিজ্ঞান মহলের ভেতরের একটা অলিখিত নিয়মের খুব খোলামেলা বহিঃপ্রকাশ। মানে তিনি স্বীকার করছেন যে তারা বস্তুগত কারণের প্রতি অন্ধভাবে অনুগত। একদম। তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন সব ধারণা তৈরি করতে বাধ্য হন যেগুলো সাধারণ মানুষের কাছে অনেক সময় পুরোপুরি অকল্পনীয় বা অযৌক্তিক মনে হতে পারে। কিন্তু কেন তারা এমনটা করেন? কারণ তাদের একটা পূর্বনির্ধারিত প্রতিজ্ঞা আছে এই বস্তুবাদের প্রতি। লিওনটিনের ভাষায় তারা কোনোভাবেই বিজ্ঞানের দরজায় ঐশ্বরিক কোনো ধারণাকে পা রাখতে দিতে পারেন না। আচ্ছা, একটু দাঁড়ান। বিজ্ঞান তো হওয়া উচিত একদম উন্মুক্ত, তাই না? যেখানে তথ্য আমাদের পথ দেখাবে। কিন্তু এখানে তো মনে হচ্ছে খেলার আগেই ফলাফল কি হবে তা ঠিক করে রাখা হয়েছে। হ্যাঁ, অনেকটা সেরকমই। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে এটাকে বিজ্ঞানের ভাষায় বলা যায় ম্যাথোডোলজিক্যাল ন্যাচারালিজম বা পদ্ধতিগত বস্তুবাদ। এটা কিভাবে কাজ করে? ধরুন, ল্যাবরেটরিতে প্রতিদিনের যে কাজ, একটা রোগ কিভাবে ছড়াচ্ছে বা রাসায়নিক বিক্রিয়া কিভাবে হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে এই পদ্ধতি খুব ভালো কাজ করে। কিন্তু সমস্যাটা তৈরি হয় যখন আমরা উৎপত্তির প্রশ্নগুলো নিয়ে ডিল করি। যেমন প্রাণের উৎপত্তি কিভাবে হলো? ঠিক। মহাবিশ্ব কিভাবে তৈরি হলো বা প্রাণের প্রথম স্পার্কটা কিভাবে এলো, এই উত্তরগুলো খোঁজার সময় আপনি যদি আগে থেকেই ঠিক করে রাখেন
যে অন্ধ প্রাকৃতিক নিয়ম ছাড়া অন্য কোনো সম্ভাবনাকেই আমল দেবেন না, তাহলে তো আপনি সত্য খোঁজার চেয়ে আপনার নিজের বানানো নিয়মকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। মানে আপনি যদি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে ঘরের ভেতর কোনো চোর ঢোকেনি, তাহলে চুরি যাওয়া জিনিসের ব্যাখ্যা হিসাবে আপনাকে অনেক হাস্যকর থিওরি বানাতে হবে। চমৎকার একটা উপমা দিয়েছেন। লিওনটাইনের স্বীকারোক্তিটা প্রমাণ করে যে বিবর্তনবাদ শুধু বিশুদ্ধ তথ্যের ওপর দাঁড়িয়ে নেই, এর পেছনে অনেক বড় একটা দার্শনিক বাধ্যবাধকতাও কাজ করছে। বুঝতে পারছি। দার্শনিক বাধ্যবাধকতার এই বিষয়টি বোঝার পর চলুন আমরা একটু অন্যদিকে তাকাই। যদি বিজ্ঞানীরা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকেই ভাবেন, তবে বিশুদ্ধ গণিত এবং জেনেটিক্স আসলে কি বলছে? সেটা আরও বেশি চমকপ্রদ। ডারউইনের তত্ত্বের মূল চালিকা শক্তি তো হল র্যান্ডম মিউটেশন এবং ন্যাচারাল সিলেকশন, কিন্তু আমাদের সোর্সে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের একটা উদ্ধৃতি আছে। হ্যাঁ, ডিএনএ নিয়ে। একদম। তিনি বলছেন, ডিএনএ হল যে কোনো মানবসৃষ্ট সফটওয়্যারের চেয়েও অনেক বেশি উন্নত একটি কম্পিউটার প্রোগ্রাম। আর এখানেই প্রচলিত বিবর্তনবাদ সবচেয়ে বড় গাণিতিক দেয়ালের সামনে এসে মুখ থুবড়ে পড়ে। কেমব্রিজ ইউনিভার্সিটির ডগলাস অ্যাক্সের গবেষণার ডেটা আমাদের সোর্সে খুব গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। এই ডগলাস অ্যাক্স মূলত কি নিয়ে কাজ করেছেন? তিনি মূলত কাজ করেছেন প্রোটিনের গঠন নিয়ে। আমরা জানি প্রোটিন হলো আমাদের কোষের সব কাজের কাজই। কোষের গঠন থেকে শুরু করে শরীরের ইঞ্জিন চালানো সবই প্রোটিন করে। আচ্ছা, এই প্রোটিনগুলো তৈরি হয় অ্যামিনো অ্যাসিডের লম্বা চেন দিয়ে। বিষয়টা আরেকটু সহজ করে বলা যায়? এই চেনটা আসলে কিভাবে কাজ করে? ধরুন, অ্যামিনো অ্যাসিডগুলো হলো ইংরেজি বর্ণমালার এক একটা অক্ষর। এই অক্ষরগুলোকে যদি আপনি সঠিক ক্রমানুসারে সাজান, তাহলে সেটা একটা অর্থবোধক বাক্য বা প্রোটিন তৈরি করবে। বুঝতে পারছি। প্রোটিনকে কাজ করতে হলে তাকে একটা সুনির্দিষ্ট 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক আকৃতিতে ভাঁজ হতে হয়, অনেকটা চাবি আর তালার মতো। চাবির খাঁজগুলো ঠিক না থাকলে যেমন তালা খুলবে না, তেমনি অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স একটু এদিক সেদিক হলে প্রোটিনটা তার আকৃতি হারিয়ে ফেলবে। তখন তো সেটার কাজ করবে না। শুধু অকেজই হবে না, অনেক ক্ষেত্রে কোষের জন্য বিষাক্ত হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, অন্ধ দৈব প্রক্রিয়ায় বা র্যান্ডম মিউটেশনের মাধ্যমে এই অ্যামিনো অ্যাসিডগুলো সঠিক জায়গায় বসে একটা কার্যকরী প্রোটিন তৈরি করার সম্ভাবনা কতটুকু? আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। শুরুতে যে উপমাটা দিয়েছিলাম, অনেকটা ওই কিবোর্ডের ওপর দিয়ে বিড়াল হেঁটে যাওয়ার মতো। তো ডাগলাস অ্যাক্সের গবেষণায় তো সেই হিসেবটাই দেওয়া হয়েছে। হ্যাঁ, আর অ্যাক্সের ক্যালকুলেশন বলছে মাত্র একটা মাঝারি আকারের ফাংশনাল প্রোটিন দৈবক্রমে তৈরি হওয়ার সম্ভাবনা হল 10 পাওয়ার 77 মধ্যে মাত্র একবার। বাপরে, 10 পাওয়ার 77, মানে 1-এর পর 77টা শূন্য। বিশাল একটা সংখ্যা, তাই না? এই গাণিতিক অসম্ভাব্যতা তো কল্পনারও বাইরে। আমাদের গোটা গ্যালাক্সিতে বা মহাবিশ্বে মোট পরমাণুর সংখ্যাও তো এই সংখ্যার কাছাকাছি হবে। একদম তাই। তার মানে আমি যদি পুরো মহাবিশ্বের সবগুলো পরমাণুর মধ্যে থেকে চোখ বন্ধ করে ঠিক একটা নির্দিষ্ট পরমাণু তুলে আনার চেষ্টা করি, সম্ভাবনাটা অনেকটা সেরকম। এত বিশাল গাণিতিক অসম্ভাব্যতার মুখে র্যান্ডম মিউটেশন তত্ত্ব কিভাবে টিকে থাকে? গাণিতিকভাবে টিকে থাকাটা আসলেই অসম্ভব। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় কম্বিনেটোরিয়াল প্রবলেম বা বিন্যাসের বিশাল অর্থের সমস্যা। একটু বুঝিয়ে বলবেন? আপনি যখন অ্যামিনো অ্যাসিডগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে প্রোটিন বানাতে যাবেন, তখন অর্থহীন বা ভুল বিন্যাসের সংখ্যা এতই বিশাল থাকে যে দৈবক্রমে সঠিক বিন্যাসটি খুঁজে পাওয়া প্র্যাকটিক্যালি অসম্ভব। পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি সেকেন্ডে যদি কোটি কোটি বার মিউটেশন ঘটে, তারপরও এই বিশাল পাহাড় ডিঙিয়ে একটা নতুন কার্যকরী প্রোটিন তৈরি করার মতো পর্যাপ্ত সময় বা সুযোগ এই মহাবিশ্বে নেই। আচ্ছা, ডিএনএর এই গাণিতিক জটিলতা থেকে স্বভাবতই একটা প্রশ্ন ওঠে। মেনে নিলাম যে দৈবক্রমে একটা প্রোটিন তৈরি হওয়া প্রায় অসম্ভব, কিন্তু জিনের বাইরেও তো অনেক কিছু আছে। ঠিক বলেছেন। জীবের শারীরিক গঠন বা বডি প্ল্যান কিভাবে তৈরি হয়? কেবল জিনের পরিবর্তনই কি একটি নতুন প্রাণী তৈরির জন্য যথেষ্ট? ডারউইনের ধারণার চেয়ে কোষের ভেতরটা আসলে কতটা জটিল? ডারউইনের যুগে বিজ্ঞানীদের ধারণা ছিল যে ডিএনএই হলো মাস্টার ব্লুপ্রিন্ট। ডিএনএ পাল্টে গেলেই প্রাণীর গঠন পাল্টে যাবে। কিন্তু আধুনিক বিজ্ঞান দেখাচ্ছে যে ডিএনএতে থাকা তথ্যই শেষ কথা নয়। তাহলে আর কি আছে? এর ওপরে কাজ করে এপিজেনেটিক ইনফরমেশন।
এবং জিন রেগুলেটরি নেটওয়ার্ক নামের আরও উন্নত নির্দেশিকা। এই এপিজেনেটিক্স ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার। একটা উপমা দিই। ধরুন ডিএনএ হলো একটা হার্ডওয়্যারের দোকান, যেখানে ইট, বালু, রড, সিমেন্ট সব রাখা আছে। এই উপকরণগুলো হলো প্রোটিন। আচ্ছা, কিন্তু শুধু উপকরণ থাকলেই তো একটা বহুতল ভবন তৈরি হয়ে যাবে না। ভবন বানানোর জন্য আপনার লাগবে একটা আর্কিটেকচারাল ব্লুপ্রিন্ট এবং একজন কনস্ট্রাকশন ম্যানেজার, যিনি বলে দেবেন কখন রড বাঁধতে হবে আর কখন সিমেন্ট ঢালতে হবে। মানে সবকিছু কিভাবে জোড়া লাগবে তার একটা প্ল্যান। একদম। কোষের ভেতরে জিন রেগুলেটরি নেটওয়ার্ক এবং এপিজেনেটিক ইনফরমেশন ঠিক এই ম্যানেজারের কাজটাই করে। মজার ব্যাপার হলো, একটা ফলের মাছি আর একজন মানুষের ডিএনএর অনেক বিশাল একটা অংশের মধ্যে মিল আছে। তাই নাকি? হ্যাঁ, দুজনের হার্ডওয়্যার স্টোরে প্রায় একই রকম ইট বালু রাখা আছে, কিন্তু এপিজেনেটিক ম্যানেজার আলাদা হওয়ার কারণেই একজন মাছি হচ্ছে আর একজন মানুষ হচ্ছে। তাহলে এই সব কিছুর মানে আসলে কি দাঁড়াচ্ছে? এর মানে কি এই যে প্রচলিত ডারউইনবাদ জীবের এই সূক্ষ্ম সংগঠনকে ব্যাখ্যা করতে ব্যর্থ হচ্ছে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমাদের সোর্সে জেমস শাপিরোর একটা বক্তব্য খুব সুন্দরভাবে উঠে এসেছে। তিনি বলেছেন, আণবিক স্তরের এই গবেষণাগুলো আমাদেরকে ধীর গতির র্যান্ডম পরিবর্তনের ইন্টেলেকচুয়াল স্ট্রেট জ্যাকেট বা বৌদ্ধিক পরাধীনতা থেকে মুক্ত করেছে। মানে বিজ্ঞানীরা আগে অন্ধভাবে শুধু মিউটেশনের দিকেই তাকিয়েছিলেন? হ্যাঁ, মিউটেশন হয়তো জিনের ভেতরে ছোটখাটো পরিবর্তন আনতে পারে, কিন্তু নতুন কোনো জটিল শারীরিক কাঠামো তৈরি করার ক্ষমতা এর নেই। কারণ বডি প্ল্যান বদলাতে হলে এপিজেনেটিক লেভেলে পরিবর্তন আনতে হবে, যা র্যান্ডম হলে প্রাণীটা বাঁচে না, মারা যায়। বুঝতে পেরেছি। মানে আণবিক এবং গাণিতিক স্তরে ডারউইনের তত্ত্ব টিকছে না। কিন্তু ধরুন, যদি গাণিতিক এবং আণবিক জীববিদ্যা ডারউইনের ধীরগতির পরিবর্তনের তত্ত্বকে সমর্থন না করে, তবে ইতিহাসের জীবন্ত দলিল অর্থাৎ ফসিল রেকর্ড কি বলছে? ফসিল রেকর্ডের দিকে তাকালে অবস্থা আরও সঙ্গীন হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমাদের নথিতে থাকা ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন বা ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণের ডেটা। ডারউইনের তত্ত্ব অনুযায়ী বিবর্তন তো হলো একটা ধীরগতির প্রক্রিয়া, তাই না? যা গাছের ডালপালার মতো ক্রমান্বয়ে ছড়ায়। একদম, যেটাকে ব্রাঞ্চিং ট্রি অফ লাইফ বলা হয়। একটা সাধারণ পূর্বপুরুষ থেকে ধীরে ধীরে নতুন প্রাণীর উদ্ভব হবে। কিন্তু ক্যাম্ব্রিয়ান যুগে যেটা ঘটেছিল সেটা পুরোপুরি উল্টো। সেখানে কি হয়েছিল? ভূতাত্ত্বিক সময়ের ওই পর্যায়ে হঠাৎ করেই পৃথিবীর বুকে প্রধান সব প্রাণীর ধরন বা বডি প্ল্যানের আকস্মিক আবির্ভাব ঘটে। যেমন ধরুন আর্থ্রোপড, কোনো পূর্বপুরুষ ছাড়াই এরা মাটির স্তরে হাজির হয়ে যায়। তার মানে হলো, আমরা এমন একটি বই পড়ছি যার প্রথম দিকে সব অধ্যায় গায়েব, আর হঠাৎ করে মাঝখান থেকে পুরোপুরি নতুন চরিত্ররা লাফ দিয়ে গল্পে ঢুকে পড়েছে। চমৎকার বলেছেন। বিজ্ঞানীরা প্রি ক্যাম্ব্রিয়ান স্তরে অর্থাৎ আগের স্তরেও খুঁজেছেন। সেখানে নরম ব্যাকটেরিয়ার ফসিল পাওয়া গেছে, কিন্তু এই জটিল প্রাণীদের কোনো পূর্বপুরুষের চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু ডারউইন নিজে কি এই গ্যাপগুলোর কথা টানতেন না? তিনি খুব ভালো করেই জানতেন। এমনকি ডারউইন নিজেও তার অরিজিন অফ স্পিসিস বইতে এই মিসিং ফসিল বা নিখোঁজ জীবাশ্মের ব্যাপারে কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারার কথা স্বীকার করে গেছেন। ও আচ্ছা। আর আধুনিক ফসিলের কি অবস্থা? মানে এখনকার প্রাণীদের ক্ষেত্রে? বর্তমান যুগেও একই অবস্থা। যেমন শিম্পাঞ্জির বিবর্তনের ফসিল প্রমাণের চরম অভাব রয়েছে। আধুনিক বানরদেরও হঠাৎ করে উদ্ভব হওয়ার বিষয়টি সোর্সে তুলে ধরা হয়েছে। মানে ফসিল রেকর্ড প্রচলিত ধীরগতির বিবর্তনের দাবিকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো আলোচনাটা থেকে আমরা যা পেলাম সেটা যদি সারসংক্ষেপ করি। হ্যাঁ, বলুন। প্রথমত, দার্শনিক স্তরে বিজ্ঞানীরা বস্তুগত কারণের প্রতি আটকে আছেন। দ্বিতীয়ত, গাণিতিক স্তরে প্রোটিন গঠনের অবিশ্বাস্য অসম্ভাব্যতা আমরা দেখলাম ওই 10 পাওয়ার 77 হিসাবে। একদম। তৃতীয়ত, আণবিক স্তরে ডিএনএ ও এপিজেনেটিক্সের জটিলতা প্রমাণ করছে যে শুধু জিনের পরিবর্তন দিয়ে নতুন প্রাণী তৈরি সম্ভব না। এবং সবশেষে, ফসিল রেকর্ডে ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশনের মতো হঠাৎ প্রাণীর আবির্ভাব। ঠিক। এই সবকিছু মিলিয়ে ডারউইনীয় বিবর্তনবাদের ভিত্তি বর্তমানে আসলেই কঠিন পরীক্ষার সম্মুখীন। আজ আমরা যেসব বৈজ্ঞানিক নথি পর্যালোচনা করলাম সেগুলো পরিষ্কারভাবে প্রমাণ করে যে বিজ্ঞান কখনোই একটা জায়গায় থেমে থাকে না। পূর্ণ তত্ত্বকে চ্যালেঞ্জ করাটাই বিজ্ঞানের ধর্ম। একদম ঠিক।
আলোচনার একেবারে শেষে শ্রোতাদের মনে একটা নতুন চিন্তার বীজ বপন করে দিতে চাই। সেটা কি? যেহেতু আমরা এখন জানি যে ডিএনএ একটি অত্যন্ত উন্নত স্তরের কোডিং বা সফটওয়্যার এবং এর ভেতরে থাকা তথ্য র্যান্ডমভাবে তৈরি হওয়া গাণিতিকভাবে প্রায় অসম্ভব, হ্যাঁ। তাহলে কি আমরা বিজ্ঞানের এমন এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি যেখানে মহাবিশ্বের উৎপত্তি খুঁজতে গিয়ে বস্তুর চেয়ে ইনফরমেশন বা তথ্যকেই সবচেয়ে মৌলিক উপাদান হিসাবে বিবেচনা করতে হবে? এই বিশাল তথ্য কোথা থেকে এলো তা নিয়ে হয়তো আগামীর দিনের বিজ্ঞানীদের সম্পূর্ণ নতুন করে ভাবতে হবে। অত্যন্ত চমৎকার একটা পয়েন্ট। আজকের এই ডিপ ডাইভে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আলোচনাটির সবার চিন্তার জগতে নতুন কিছু প্রশ্নের জন্ম দেবে।